তো 3 নম্বরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমাদের প্রশ্নটা সেটা হচ্ছে শৈলক্ষ্য বৃষ্টিপাত কাকে বলে, চিত্র সহ বর্ণনা করো। দেখো শৈলক্ষ্য বৃষ্টিপাত কিভাবে তোমরা অ্যান্সারটা করলে তোমরা ভূগোলে ফুল মার্কস পাবে। দেখো ভূগোলে সবাই কিন্তু অ্যান্সার করে আসে, বাট সমান নাম্বার কেন পায় না তার আমি কিছু বলে দেবো। দেখো ভূগোল মানে হচ্ছে টু দি পয়েন্টে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, সবসময় পয়েন্ট তোমাদের দেখবে কতগুলো পয়েন্ট রয়েছে। দেখো 3 নম্বর এই প্রশ্নটা যেহেতু পড়তে পারে আবার 5 নম্বরে চলে আসতে পারে, তার জন্য প্রথমত একটা কি সংজ্ঞা দিবে তোমার শৈলক্ষ্য বৃষ্টিপাত কাকে বলে, তার জন্য একটা দেখো ছোট করে প্রশ্ন সংজ্ঞা করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছি পদ্ধতিটাও কিন্তু লিখেছি, উদাহরণ দিয়েছি, তারপর পাশে একটা কত সুন্দর তোমাদের চিত্র রেখে দিয়েছি। এই ছবিটাই তোমাদের অনেকটা নাম্বার কিন্তু ক্যারি করবে কি, তাই তোমরা ভূগোলে প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সারে কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করবে। কি বন্ধুরা ভাবছো প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আলোচনা করা হবে কিনা? হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করে দেওয়া হবে। তাই ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো। চ্যানেল যদি নতুন হবে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি আবার বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা, তোমরা যারা আগামীকাল ভূগোল এক্সাম দিতে চলেছো তার ভূগোলের লাস্ট মিনিট একটা সাজেশন নিয়ে, এবং এই সাজেশনে যেগুলো থাকবে এগুলো যদি প্র্যাকটিস করে যাও আশা করি এরই মধ্যে তোমরা কমন পাবে। আর আজ তোমাদের যে গণিত এক্সাম হলো, আশা করি তোমাদের গণিত এক্সাম খুব ভালো হয়েছে, এবং আমি যে গণিতের সাজেশন দিয়েছিলাম গ্রুপের মধ্যে যে সাজেশন ডিস্ট্রিবিউট করেছিলাম, ইউটিউবে যে ভিডিও দিয়েছিলাম সেগুলোর মধ্যে আশা করি তোমাদের কমন এসেছে। সো স্টুডেন্ট বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। খুব একটা বড় ভিডিও হবে না, খুব একটা ছোট ভিডিও হবে না, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবে, আর তোমার সকল বন্ধুকে শেয়ার করে যারা ভূগোল নিয়ে চিন্তিত রয়েছে। আর আমি আজ ঠিক সন্ধ্যাবেলা তোমাদের যে রয়েছে ভূগোলে, যে তোমাদের 10টা ম্যাপ পয়েন্টিং করতে হয়, সেই 10টা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন কিন্তু তুলে ধরবো। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই একমাত্র চ্যানেল যেখানে কন্টিনিউ হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে থাকে। সো স্টুডেন্ট আজকে ভিডিওটা শুরু করা যাক। সো স্টুডেন্ট অনেক বকাঝকার পর কিন্তু আমি এবারে সরাসরি তোমাদের 2 মার্কের যে সাজেশন হয় ভূগোলে 2 নম্বরের জন্য 7টা প্রশ্ন করতে হয়। সো সেক্ষেত্রে তোমাদের যে সাজেশন থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে জলাবিভাজিকা কাকে বলে। দেখো জলাবিভাজিকা প্রথমে আমি আগে সংজ্ঞাটা কি সুন্দর করে পয়েন্ট করেছি, এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো লিখবে, এবং এই যে অ্যান্সারটা আমি যেভাবে লিখেছি তোমরা সেইভাবে খাতায় নোট ডাউন করতে থাকো। আর এই ভিডিওতে যতগুলো অ্যান্সার রয়েছে সবগুলো যদি পে করে নিতে যাও পিডিএফ ফাইল, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে কিন্তু ভুলো না। দেখো জলবিভাজিকার সংজ্ঞাটা বলতে কি বোঝানো হয়েছে, একটি নদী অববাহিকা থেকে অপর একটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয় থাকে। দেখো এখানে কিন্তু ছবিটা এত সুন্দর করে বলা দেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে একটা উচ্চভূমি এবং এইদিকে একটা নদী বইছে, এদিকে একটা নদী বইছে, এই দুটো নদীকে যে উচ্চভূমিটা কিন্তু এটা পৃথক করছে, এটা নামই হচ্ছে জলবিভাজিকা। তারপরে তোমরা বৈশিষ্ট্যগুলো দেখো, বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া তোমাদের রয়েছে। বৈশিষ্ট্য কিন্তু দেখো জলাবিভাজিকা থেকে দুটি নদী বিপরীতমুখী হয়ে যায় এবং জলাবিভাজের জন্য একটি উচ্চভূমির দরকার হয়ে থাকে। তারপর উদাহরণটা কি হবে, মধ্য এশিয়ার উচ্চভূমি হচ্ছে ভারতের একটি জলবিভাজিকার নাম। তারপরে শেষটাতে তোমরা এইভাবে চিত্র দিয়ে জলবিভাজিকা কিন্তু লিখে দিবে, সেই ক্ষেত্রে স্যার কিন্তু অনেকটা খুশি হবে তোমাদের এইভাবে খাতাটা যদি সাজাও। তারপরে পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে পর্যায়ন কাকে বলা হয়, তাই তো? পর্যায়ন বলতে দেখো কাকে বলা হয়, এখানে সংজ্ঞাটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। পর্যায়ন কাকে বলে হয়ে যাওয়ার পর তারপরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্লায়া হ্রদ কাকে বলে। দেখো প্রবল বায়ু প্রভাবের কারণে যদি মরুভূমির বালি অপসারিত হয়ে ছোট ছোট গর্ত সৃষ্টি করে এবং সেই গর্তগুলি যদি জল জমা হয় তখন তাকে প্লায়া হ্রদ বলা হয়ে থাকে। এই দেখো খুব, এটা ধরো মরুভূমি, এগুলো পর্বত, এইখানে যে একটা গর্ত সৃষ্টি হয়েছে এই গর্তটাকে কিন্তু বলা হয় প্লায়া হ্রদ। দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। উদাহরণ কি হবে, উদাহরণ হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। তার পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হিমশৈল কাকে বলা হয় থাকে। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। হিমশৈল বলতে হচ্ছে সমুদ্রে যে ভাসমান বরফের স্তূপ তাকে হিমশৈল বলা হয়। উৎপত্তি কিভাবে হয় দেখো, উৎপত্তিটা তোমরা কিন্তু পারলে লিখবে, না পারলে না লেখার কোনো দরকার নেই। তারপরে বৈশিষ্ট্যগুলি দেখো, হিমশৈল সাধারণত আমরা জানি যে 9/1 উপরে দেখা যায়, বাকি 8 কিন্তু নিচে থাকে। এই দেখতে পাচ্ছি ছবিটা কত সুন্দরভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় থাকে। দেখো ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তার কারণ এইভাবে কিন্তু টু দি পয়েন্টে তোমরা অ্যান্সার করবে, কারণ দিয়ে 3টে কারণ উল্লেখ করা হয়েছে। এখানে আবাস জলবায়ুর উপাদানগুলি অর্থাৎ ধূলিকণা ইত্যাদি থাকে, ওই জন্য কিন্তু হয়ে থাকে। এছাড়াও যেটা তোমরা কারণ করবে সেটা হচ্ছে এইগুলি ট্রোপোস্ফিয়ারে ঝড়ঝন্ডা, বৃষ্টিপাত, তুষার প্রভৃতি ঘটে এখানে, ওই জন্য। এছাড়াও যে কারণে এখানে ইয়ে হয় 3টে কারণ তোমরা কিন্তু করে রাখবে। তার পরবর্তী প্রশ্ন,
বর্জ্য পুনর্ব্যবহার কাকে বলা হয়, তাই তো? দেখো, পুনরীকরণ বলতে বোঝায় বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায়ে অবলম্বন করে কোনো ব্যবহৃত দ্রব্যকে আবার পুনরায় সেই কাজে লাগানোকে পুনর্ব্যবহার বলা হয়। দেখো, এটা 3 নম্বরেও আসতে পারে, আবার কিন্তু 2 নম্বরে আসতে পারে। এটা কিন্তু 2018 সালে মাধ্যমিকে তোমাদের এসেছিল। এই প্রশ্নটা তোমরা কিন্তু দেখে নাও, উদাহরণটাও দেখে নিবে তোমরা। তার পরবর্তী যে প্রশ্নটা করবে, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলা হয়? দেখো, বর্জ্য ব্যবস্থাপনা বলতে এখানে বোঝানো হয়েছে পরিবেশে অবনমন রোধ, মানসিক বিভিন্ন যে রোগের হাত থেকে মুক্তির জন্য, জীববৈচিত্র্যকে রক্ষা করার উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস করার যে একটা প্রবণতা, এটার নামই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তার পরবর্তী যে প্রশ্ন সেটা করবে, মরুস্থলী কাকে বলে? দেখো, মরু শব্দের অর্থ হলো মৃত এবং স্থলী শব্দের অর্থ হলো দেশ। এবার এটা আবার এমসিকিউ পড়ে আসতে পারে যে তোমাদের মরুস্থলী শব্দের অর্থ কি, তখন হবে মৃতের দেশ। অর্থাৎ রাজস্থানের থর মরুভূমি পশ্চিম প্রান্তে শুষ্ক রুক্ষহীন অর্থাৎ বৃক্ষহীন যে একটা অবস্থান, সেই বালি অঞ্চলটিকে বলা হয় থাকে মরুস্থলী। অঞ্চলটা কিন্তু গুরুত্ব কি, এই অঞ্চল সবসময় শুষ্ক এবং রুক্ষ বলে এখানে কৃষিকাজ হয় না, এটাই হচ্ছে তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব। তারপরে যে প্রশ্নটা করবে, টুই মার্কেট যেটা ধাপ চাষ কাকে বলা হয় থাকে, দেখে নাও প্রশ্নটা অ্যান্সারটা। দেখো, সেল কাকে বলে বা সেল কি, এরকম একটা কিন্তু প্রশ্ন আসতে পারে। সেল আমরা জানি যে 1973 সালে ভারত সরকার সেল বা স্টিল আয়রনিক্যাল অফ ইন্ডিয়ান লিমিটেড একটা সংস্কার, যার মূল কার্যালয় হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা লোহা ইস্পাত শিল্প কেন্দ্র। পরে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে পূর্ণ সূচক কাকে বলা হয় থাকে। দেখো, শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মধ্যে যে ওজনের অনুপাত, সেটাকে পূর্ণ সূচক বলা হয়। আর পূর্ণ সূচকের মান কত হবে, 1 এবং বা 1-এর কম, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে অনুসারী শিল্প কাকে বলা হয়? অর্থাৎ কোনো একটা বৃহত্তর শিল্পকে কেন্দ্র করে যে সকল ছোটোখাটো শিল্পগুলো গড়ে ওঠে সেটা হচ্ছে অনুসারী শিল্প। ওর উদাহরণ কিন্তু দেখতে পাচ্ছ তোমরা মোটর গাড়ি শিল্পের শিল্পকেন্দ্র, মোটর গাড়ি শিল্পকেন্দ্রের পাশে কিন্তু অনেক টায়ার, হ্যাঁ, তারপরে ব্যাটারি ইত্যাদি কিন্তু শিল্পগুলি গড়ে ওঠে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপর তোমরা জনঘনত্ব কাকে বলে দেখে নাও অ্যান্সারটা। তারপর যে সোনালী চতুর্ভুজ কাকে বলে, আশা করি উত্তরটা তোমরা পারবে, বাট তবুও কিন্তু দেখে নাও সোনালী চতুর্ভুজ কাকে বলে। তারপরে হচ্ছে জিও স্টেশনারি ভাব বা ভূ সমলয় উপগ্রহ চিত্র কি, এটা কিন্তু অ্যান্সারও দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ চিত্র বা সানশিস্ক্র যে উপগ্রহ চিত্র বলা হয়, তার সংজ্ঞাটাও কিন্তু দেখে নাও। এই দুটো সংজ্ঞা পড়তে পারে, আবার উদাহরণ কিন্তু পড়তে পারে, পার্থক্যও কিন্তু পড়তে পারে। তারপর উপগ্রহ চিত্র কাকে বলে, এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টিসিসি বা ট্রু কালার কম্পোজিশন এবং এফসিসি ফলস কালার কম্পোজিশন কাকে বলে, এই দুটোর সংজ্ঞাটা তোমরা কিন্তু করে যাবে। এই পর্যন্ত হয়ে গেলে তোমরা যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বহিঃপ্রত্য উত্তাপ কাকে বলে। দেখো, বহিঃপ্রত্য উত্তাপটা আমি একটু বলে দিই। বহিঃপ্রত্য উত্তাপ হচ্ছে, আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতা কমতে থাকে, বা ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু উষ্ণতাও বাড়তে থাকে, এটাই হচ্ছে বহিঃপ্রত্য উষ্ণতা। তার প্রভাবগুলো একটু তোমরা দেখে নেবে। তারপরে যে প্রশ্নটা করবে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা কিন্তু করা রয়েছে, 2020 সালে এটা মাধ্যমিক এসেছিল। তারপর হচ্ছে মগ্নচড়া কাকে বলে বা ব্যাংক কি, তারও সংজ্ঞাটা তোমরা দেখে নাও। বান টাকা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্যারিজি এবং অ্যাপিজি কাকে বলে, এ দুটোর মধ্যে একটাই বছর তোমাদের আসতে চলেছে, শর্ট লং বা যাই বলো, এদের মধ্যে ভালো করে তোমরা করে রেখো। সো 2 মার্কের সাজেশন কিন্তু এই পর্যন্তই ছিল। এরপর আমরা সরাসরি 3 নম্বরের সাজেশনে চলে যাব। দেখো, যেহেতু অ্যান্সার সহ বুঝাচ্ছি সেই জন্য ভিডিওটা একটু লং হবে, তাই কেউ বিরক্তি সহকারে নেবে না। সরাসরি 3 নম্বরের সাজেশন দেখো। 3 নম্বরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য। দেখো, গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। একটা ছক করবে বা ছক না করার কোনো দরকার নেই, বা বিষয়টা কিন্তু তুলে ধরবে, বিষয় না তুলে ধরলে নাম্বারটা অনেকটা কিন্তু কমে যাবে। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এবার যেটা পার্থক্য তোমরা করবে, পার্থক্য জিওজ্ঞান এবং ইয়ারদাঙের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু তোমরা দেখে নাও। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপর হচ্ছে মরু অঞ্চলে যে সম্প্রসারণ হয় তার কারণগুলি কি কি হতে পারে। দেখো, মরু অঞ্চলে সম্প্রসারণ কারণ হচ্ছে কৃষি ধ্বংস হতে পারে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হবে, তারপর হচ্ছে উর্বরতা হ্রাস পাবে, ভৌমজলের অভাব ইত্যাদিগুলো কিন্তু ঘটবে মরু সম্প্রসারণের কারণে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা 3 নম্বরও ধরতে পারো, 5 নম্বরও কিন্তু ধরতে পারো, সেটা হচ্ছে যে শৈলক্ষ বৃষ্টিপাত কাকে বলে। দেখো, শৈলক্ষ বৃষ্টিপাত শব্দের অর্থ হলো পর্বতের উপরে ওঠা, অর্থাৎ সাধারণত জলীয়বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতের
উত্তল ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে বলা হয় শৈলক্য বৃষ্টিপাত। দেখো পদ্ধতিটা খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে, এইভাবে অ্যান্সার করলে ফুল মার্কস তোমরা পাবে এবং উদাহরণটা দেবে এবং ছবিটাও কিন্তু তোমরা দেখে নাও। তারপর হচ্ছে ঘূর্ণপাত এবং প্রতিভা ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য দেখো। তারপরে হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো জোয়ার ভাটা সৃষ্টির দুটি মূলত কারণ রয়েছে, একটা যে চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল, একটা যে পৃথিবী এবং আবর্তন গতি। চাঁদ এবং সূর্যের আকর্ষণ গতির কারণ ব্যাখ্যাটা কিন্তু তোমরা দেখে নাও। তারপর হচ্ছে পৃথিবীর আবর্তন গতিটাও দেখে নাও। তারপরে হচ্ছে যে বর্জ্য ব্যবস্থার উপর অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য পরিবেশের উপর প্রভাব কিভাবে ফেলে তার তিনটি প্রভাব। দেখো বায়ুর উপর প্রভাব কিন্তু উল্লেখ করা হয়েছে, জলবায়ুর উপর প্রভাব উল্লেখ করা রয়েছে। তারপরে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাব। এই তিনটি প্রভাব তোমরা ভালো করে কিন্তু করে রাখবে। তারপর হচ্ছে বর্জ্য ভরা কটাল পদ্ধতি কাকে বলা হয় থাকে। দেখো পদ্ধতিটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং সতর্কতাও কিন্তু দেওয়া রয়েছে। তারপর সরাসরি দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট ভারত থেকে। দেখো দুর্গাপুরকে রুট বলা হয়, তারপরে হচ্ছে তোমরা যে প্রশ্নটা করবে ভারতের শিল্প গড়ে ওঠার কারণ কি বা সিল্কের উপর কাঁচামালের যে প্রভাব সেটা কি রয়েছে তোমরা কিন্তু আলোচনা করো। দেখো এখান থেকে 3টে পয়েন্ট, প্রথম পয়েন্টটা দেবে বিশুদ্ধ কাঁচামালের এবং শিল্প স্থাপন, তারপর হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল শিল্প স্থাপন, তারপর হচ্ছে অনুসারে শিল্প কাঁচামাল ও শিল্প স্থাপন। এগুলো কিন্তু দিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট। তারপর হচ্ছে ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো। ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা হচ্ছে, একটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন সমস্যা দেখা যাবে, পরিকল্পনা করে নগর গঠন হচ্ছে না। তারপর হচ্ছে মানুষের শহরমুখী প্রবণতা আরও বেড়ে যাচ্ছে ইত্যাদি কারণগুলো কিন্তু রয়েছে। তারপরে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট স্কেল এবং রাগমা রেখা সেটাকে অঙ্কন করতে হবে, তাছাড়াও রঙিন চিত্র লাগবে এটাকে অঙ্কন বা উপস্থাপন করার জন্য, ডিজিটাল তত্ত্ব লাগবে, এইগুলো কিন্তু লাগবে তোমাদের। তারপর হচ্ছে উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার। দেখো ব্যবহারটাও কিন্তু লাগে, উপগ্রহ চিত্রে কোন কোন কাজে ব্যবহার করা হয়। সাধারণত এটি কৃষিকাজে ভূমির ব্যবহার করা হয় থাকে, জলসম্পদ, খনিজ সম্পদ ইত্যাদিগুলোকে খোঁজ করার জন্য। তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জিওস্টেশনারি এবং সংশ্লিষ্ট মানচিত্রের মধ্যে পার্থক্য। এটা এবছরের জন্য 100% ইম্পর্টেন্ট তোমাদের পড়ে গেছে 3 নম্বরে। সো স্টুডেন্ট ভিডিওটা 3 নম্বরের জন্য এই পর্যন্তই ছিল। এরপর আমরা সরাসরি 5 মার্কের সাজেশনে চলে যাব। দেখো প্রাকৃতিক এবং আঞ্চলিক দিক থেকে 5 নম্বরে তোমাদের মোট কটা প্রশ্ন পড়ে। প্রাকৃতিক এবং আঞ্চলিক দিক থেকে 5 নম্বরে মোট তোমাদের 4টা প্রশ্ন করতে হয়, তাই তো 4টায় 20 নাম্বার থাকে। সেক্ষেত্রে আমি যে সাজেশনগুলো দেবো এইগুলো জাস্ট প্র্যাকটিস করে যাও, এই 20 নাম্বার তোমরা চোখ বুঝে কিন্তু করে নিতে পারবে। আর ম্যাপের সাজেশন সন্ধ্যাবেলা আসতে চলেছে, জাস্ট ওগুলো প্র্যাকটিস করে যাও। দেখো প্রথমত যেই প্রকৃতির দিক থেকে যেই 3টে প্রশ্ন করবে, এই 3টে প্রশ্ন প্র্যাকটিস করলে এমন করবে একটা তোমরা অনায়াসে কমন পাবে। সেটা হচ্ছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। দেখো প্রথমত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপটা এইভাবে হেডিং করার পর তোমরা গিরিখাত হেডিং করবে খাতার মাঝখানে পরীক্ষার হলে, তারপরে বাঁ দিকে সংজ্ঞা, তারপরে বৈশিষ্ট্য দেবে এইভাবে, তারপরে উদাহরণটা কিন্তু এইভাবে দিবে। ওই উদাহরণটা দিয়ে যাওয়ার পর একটা ছোট্ট করে এখানটা খালি রেখে একটা ছবি দিয়ে দিলে, তাহলে কিন্তু 5 নাম্বার তোমরা অনায়াসে তুলতে পারবে। দেখো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমি সেম করেছি, তোমরা এইভাবে কিন্তু অ্যান্সার করতে থাকবে। মন্তকূপ, প্রবাদকূপ এতগুলো করার দরকার নেই, যতগুলো পয়েন্ট বললো ততগুলোই করবে। তারপর হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, সেম প্লাবন ভূমি, উদাহরণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ডান দিকে ছবি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, এই 3টে তোমরা জাস্ট করে যাও। তারপরে হচ্ছে আমরা সরাসরি নদীর নদীর সঞ্চয় ক্ষয় হয়ে গেল। এরপর আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ সেটা একটু দেখে নেব। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, এটা 2023 সালে কিন্তু তোমাদের মাদ্রাসায় বোর্ডে এসেছিল মাধ্যমিকে, তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সার্ক করবে, ঝুলন্ত উপত্যকা করবে এবং রসে মাথা নেই, এই 3টে পয়েন্ট তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাবে। এছাড়াও ক্র্যাক টেল এগুলোও কিন্তু একটু দেখে যাবে, ফিওরটাও কিন্তু দেখে যাবে। তারপরে হচ্ছে যে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলগুলি লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলে জলবায়ুর উপর প্রভাব পড়া রয়েছে, হিমবাহের গলন ইত্যাদি, এছাড়াও জলবায়ুর উপর প্রভাব হয়ে গেল। তারপর হচ্ছে জোয়ার ভাটার সুফল এবং কুফলগুলি আলোচনা করো। দেখো জোয়ার ভাটার সুফলগুলি কী কী হতে পারে, জাহাজ চলাচল করতে সুবিধা হবে, তাছাড়া নদীর পর্বত্য বাজার করতে পারবে, মাছ ধরার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এবার আমরা কুফলগুলি দেখে নেব। কুফলগুলি হচ্ছে যে সেচ পানীয় জলের উপর প্রভাব পড়বে, বন্যা ক্ষতিগ্রস্ত হবে, নৌ চলাচল অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তারপর হচ্ছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, এটা 5 নম্বরে পড়ে গেছে, তোমরা ধরে নাও। দেখো
ভারতীয় লোহা শিল্প কেন্দ্রীয় হওয়ার কারণ হচ্ছে যে আকরিক লোহা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাছাড়াও চুনাপাথরও পাওয়া যায়, ডোলামাইট, এগুলো কিন্তু তোমরা লিখবেই, টু দি পয়েন্ট করে অ্যান্সারগুলো করবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর যে পূর্ব ভারতে পেট্রোরসায়ন শিল্পে অধিক উন্নতির কারণ একদম হচ্ছে খনিজ তেল উত্তোলন করা যায় খুব সহজে, তাছাড়াও খনিজ তেল শোধনাগার অবস্থান করেছে, বিদ্যুৎ রয়েছে, বন্দর রয়েছে, চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তারপর হচ্ছে চা চাষ, ধান এবং চা। দেখো চাষ থেকে আর সামনের বছর কার্পাস পড়ে গেছে, তার জন্য ধান এবং চা এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে, এ দুটোর মধ্যে একটা পর্যন্ত পড়ে যাবে। দেখো ধান এবং চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করে রাখো। এটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ বা যেটাকে অর্থনৈতিক পরিবেশ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা ধান চাষের ভৌগোলিক পরিবেশগুলো দেখতে পাচ্ছ, চা চাষের ভৌগোলিক পরিবেশ। সো স্টুডেন্ট, ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।